হ্যালো ভিউয়ার্স, আমি আরফিন হায়াত, কো-ফাউন্ডার অফ স্কিলবি। আমাদের আজকের আলোচনার বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে হাউ টু বি সেফ অন ইন্টারনেট। তো প্রথমে আমি কোনো ভারী কথায় না গিয়ে আপনাদের সামনে দুটি ফ্যাক্ট তুলে ধরবো। সে আমাদের প্রথম ফ্যাক্টটা হচ্ছে ধরুন রহিম একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। সে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, সে সোশ্যাল মিডিয়াতে খুব সরব, সে রেগুলার পোস্ট করে, তার পোস্টে অসংখ্য রিয়্যাক্ট করে এবং সবাই তাকে চিনে সোশ্যাল মিডিয়াতে। সো একদিন ধরুন বৃষ্টি স্নাত একটি দিনে সে ঘুম থেকে উঠে দেখলো সে তার সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে পারছে না, সে ফরগেট পাসওয়ার্ড দিয়েও তার অ্যাকাউন্টটি অ্যাক্সেস নিতে পারছে না। সো এটা আমাদের ফ্যাক্ট 1। সো ফ্যাক্ট 2তে আমরা দেখব আমাদের আরেকটা বন্ধু করিম। সো করিম একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। সে গান গায়, সে খুব ভালো গান গায়, সে লাইভে গান করে এবং তার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে, অনেকেই তার গান শুনে। সো সেও সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি বিখ্যাত। সো বৃষ্টি স্নাত আরেকটি দিনে, ধরি দুইটা ঘটনাই বর্ষাকালে হয়েছে তাই। তো বৃষ্টি স্নাত আরেকটি দিনে করিম ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে দেখলো যে তার অপ্রীতিকর কিছু ছবিতে, খুব ব্যক্তিগত কিছু ছবিতে সোশ্যাল মিডিয়ার সয়লাভ। সে ডিপ্রেশনে চলে গেল। সে বুঝলো না এই সমস্ত ছবি সে কখনো কারোর সাথে শেয়ার করেনি, এই সমস্ত ছবি সে নিজ হাতে তার গ্যালারি থেকে ডিলিট করেছিল। তাও কিভাবে মানুষের কাছে এই সমস্ত ছবি পৌঁছালো এবং এই সমস্ত ছবিতে কিভাবে সোশ্যাল মিডিয়ার সয়লাভ হয়ে গেল, সে খুব শকড হলো। সো এটা আমাদের ফ্যাক্ট 2। সো এই দুইটা ফ্যাক্ট কিন্তু আমাদের খুব পরিচিত ঘটনা, আমাদের নিজেদের সাথে কিংবা আমাদের পরিচিত কারো না কারোর সাথে এই দুইটা হয়েছে, যেটা আমরা দেখেছি। সো এদের কজটা কি, কারণটা কি? সো ফ্যাক্ট 1, 1 নম্বর ফ্যাক্ট হচ্ছে আমাদের আইডি হ্যাক হয়ে যাওয়া কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসটা হারিয়ে ফেলা। এটার অসংখ্য কারণ রয়েছে, কিন্তু আমি বর্তমান যুগে মোস্ট কমন কারণটা বলবো। বর্তমান যুগে মোস্ট কমন কারণটা হচ্ছে ডেটা ব্রিচিং। এখন ডেটা ব্রিচিং কি সেটার ব্যাখ্যাটা আমি দিই। গত বছর আমরা একটা ঘটনা জানি, ফেসবুক থেকে প্রায় 400 মিলিয়ন ইউজারের তথ্য লিক হয়ে গিয়েছে। সো তথ্য লিক হওয়া মানে কি সেটা তো আশা করি বুঝতেই পারছেন। ফেসবুকে আমরা যা কিছু শেয়ার করি, যে সমস্ত পোস্ট করি, ফেসবুকে আমরা যা কিছু করি সব কিছু হচ্ছে আমাদের ইনফরমেশন, আমাদের ডেটা। সো ফেসবুকে এরকম 400 মিলিয়ন ইউজারের ডেটা লিক হয়ে গিয়েছে, ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সো বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এইসব ইনফরমেশন যে কেউ অ্যাক্সেস করতে পারছে। সো এইসব ব্যক্তিগত ইনফরমেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডের কম্বিনেশন। এবং পাসওয়ার্ডের কম্বিনেশনটাও লিক হয়ে গিয়েছে, পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সো আমরা রহিমের সিচুয়েশনে ফিরে যাই। আমরা ধরি রহিম একই ইমেল আর পাসওয়ার্ড কম্বিনেশন বিগত 5 বছর ধরে ইউজ করছে, সে এটা 5 বছর ধরে ইউজ করছে। সো ধরি যে 400 মিলিয়ন ইউজারের ডেটা লিক হয়েছে ফেসবুক থেকে, তার মধ্যে রহিমেরটাও আছে। তাহলে দেখুন রহিমের আইডিটা কতটা ভালনারেবল হয়ে গেছে। সো রহিমের অ্যাকাউন্টটা হ্যাক করতে আমার কোনো কিছুই করতে হচ্ছে না, আমি জাস্ট কোনো সফটওয়্যার, মেটাস্প্লয়েট নামে একটা সফটওয়্যার আছে, এরকম আরও অসংখ্য সফটওয়্যার রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে। সো এইসব ওয়েবসাইটের মধ্যে আমাকে যেটা করতে হবে, এরকম লিক হওয়া ইউজারদের ডেটাবেস থেকে রহিমের ইমেলটা কোয়েরি করে তার পাসওয়ার্ডটা বের করতে হবে। তাহলে খুব সহজে আমি রহিমের পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। সো রহিমের অ্যাকাউন্টটা হ্যাক করা জাস্ট ছেলে খেলা হয়ে গেছে, এই জন্য কোনো হ্যাকার হতে হচ্ছে না। আমি জাস্ট কোনো একটা ওয়েবসাইট কিংবা সফটওয়্যার দিয়ে খুব ইজিলি এইসব ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারছি। সো এটা হচ্ছে ডেটা ব্রিচিং। এখন আমরা জানি না যে আমাদের এক পার্সোনাল ইনফরমেশন এরকম অনলাইনে পাবলিকলি অ্যাভেলেবেল কিনা, কারণ ফেসবুকেরটা নিউজ মিডিয়াতে এসেছে বলে আমরা জানি। টুইটারেও এই ধরনের একটা সাইবার অ্যাটাক হয়েছিল কয়েক বছর আগে, যেখানেও অসংখ্য মানুষের ইউজার ইনফরমেশন লিক হয়েছে। হয়তো গুগলেরও হয়েছে অথবা মাইক্রোসফটের হয়েছে। কোনো না কোনোভাবে সবাই এই ধরনের অ্যাটাকের শিকার হয়, সব বড় বড় কোম্পানি এগুলো শিকার হয় এবং প্রচুর মানুষের ইউজার ইনফরমেশন লিক হয়, ইমেল এবং পাসওয়ার্ডের কম্বিনেশন লিক হয়। সো আমরা তো জানি না আমাদেরটা হয়েছে কি না। সো রহিমেরটাও হয়তো হয়েছে। সো একটা ওয়েবসাইট রয়েছে haveibeenporn.com। সো haveibeenporn.com-এ আপনি লগ ইন না, আপনার ইমেলটা ইনপুট করে দেখতে পারেন যে আপনার ইমেলটা কোনোখানে কখনো লিক হয়েছে কিনা কিংবা কোনো ডেটা ব্রিচিংয়ের শিকার হয়েছেন কিনা আপনি। সো এরকম আরও অসংখ্য ওয়েবসাইট রয়েছে। সো আপনারা হয়তো চেক করতে পারেন, একটু ঘাটাঘাটি করলে, নেটে একটু সার্চ করলে আপনারা পাবেন। সো এটা হচ্ছে বর্তমান যুগের ফেসবুক হ্যাক হওয়া কিংবা ইমেল হ্যাক হওয়ার মোস্ট কমন একটা কারণ সেটা। এরপর আমরা যদি আসি করিমের সিচুয়েশনটাতে, যে অপ্রীতিকর ঘটনা, অপ্রীতিকর ছবি পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে যাওয়া কিংবা আমাদের
আমরা যে সমস্ত ছবি ভুলে যেতে চাই, যে সমস্ত ইনফরমেশন আমরা ডিলিট করে দিতে চাই, সেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে যাওয়া, এটার কারণটা কি? এটার কারণটাও অনেকটা একই। ধরুন করিমের ইমেল এবং পাসওয়ার্ডের কম্বিনেশনটা কেউ জেনে গিয়েছে, করিমের ইমেলটা হ্যাক হয়েছে। সো ইমেলটা হ্যাক হলে কি হয় সেটা আমি পরে বলবো, তার আগে আমরা এটা নিয়ে আলোচনা করব। বর্তমান যুগে আমরা যখন কোনো একটা স্মার্টফোন কিংবা কোনো পিসি ডেস্কটপ ইউজ করি, বর্তমান যুগে সবচেয়ে পপুলার যেটা সেটা ক্লাউড প্ল্যাটফর্ম, গুগল ড্রাইভ কিংবা গুগল ফটোস, তেমনি মাইক্রোসফটেরও ওয়ান ড্রাইভ রয়েছে, অ্যাপলেরও সেরকম সেম সার্ভিস রয়েছে। সো এই ক্লাউড প্ল্যাটফর্মগুলোতে যেটা হয়, যেমন গুগল ফটোসের কথা আমি বলি, আপনারা যখন আপনাদের ফোন দিয়ে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে যখন কোনো ছবি তুলবেন, দেখা যায় সাথে সাথে গুগল ফটোসে সেটা সিঙ্ক হয়ে যায় কিংবা ব্যাকআপ। তো দেখতে পাচ্ছেন আপনি একটা ছবি তুললেন, ছবিটা আপনার ভালো লাগলো না, আপনি সেটি কী করবেন? আপনি সেটি ডিলিট করে দেবেন। সো আপনি ডিলিট করে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই ছবিটা অলরেডি ক্লাউডে অ্যাভেলেবেল। সো কেউ যখন আপনার ইমেলটা জেনে যাবে, সে photos.google.com ইউআরএলে গিয়ে লগ ইন করে সেই ইজিলি আপনার সেই ছবিটা দেখতে পাচ্ছে। এখন আরেকটা কনফিউশন হয় গুগল ফটোস অ্যাপটা নিয়ে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা সেটা এখনই চাইলে চেক করে দেখতে পারেন। আপনি আপনার ফোন দিয়ে একটা ছবি তুলুন, দেখতে পারবেন সেটা গুগল ফটোসে সিঙ্ক হয়ে ফটোস অ্যাপটাতে চলে এসেছে। সো আপনি ফটোস অ্যাপটা থেকে ওই ছবিটা সহ কয়েকটা ছবি ডিলিট করুন। এখনই আপনি আপনার ফটোস অ্যাপটা থেকে কয়েকটা ছবি ডিলিট করুন। এরপর আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে অথবা ডেস্কটপ থেকে photos.google.com গিয়ে আপনার জিমেল দিয়ে লগ ইন করে দেখুন, দেখতে পাবেন যে ছবিটা আপনি এখন ডিলিট করেছেন সেটি সেখানে অ্যাভেলেবেল। সো আপনি যতই ডিলিট করেন সেটা গুগলের ক্লাউড প্ল্যাটফর্মে অটোমেটিক ব্যাকআপ হয়ে যাচ্ছে, সিঙ্ক হয়ে যাচ্ছে। সো আমি তো শুধু গুগল প্ল্যাটফর্মের কথা বলছি, আমরা বিভিন্ন ব্র্যান্ডের ফোন ইউজ করি, স্যামসাং, এমআই কিংবা ওয়ানপ্লাস, অসংখ্য ব্র্যান্ডের ফোন ইউজ করছি। এখন ওই ব্র্যান্ডগুলোরও নিজেদের সেরকম ক্লাউড প্ল্যাটফর্ম রয়েছে। সো দেখা যাচ্ছে আপনার অজান্তেই আপনার গ্যালারির ছবিগুলো ওই সমস্ত ক্লাউড প্ল্যাটফর্মে ব্যাকআপ হয়ে যাচ্ছে, সিঙ্ক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি নিজেও জানেন না আপনার অ্যাকাউন্ট, আপনার ইনফরমেশন, আপনার ছবি কোথায় কোথায় সিঙ্ক হয়ে যাচ্ছে, কোথায় কোথায় ব্যাকআপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কেউ যখন আপনার ইমেলটা জেনে যাচ্ছে, সে আপনার ব্যাকআপ হওয়া, সিঙ্ক হওয়া সকল ইনফরমেশন অ্যাক্সেস করতে পারছে। সো এটা খুব কমন একটা ইস্যু। এই আমাদের অসংখ্য ক্লাউড প্ল্যাটফর্ম আসার কারণে আমাদের অজান্তেই আমাদের ছবি কিংবা আমাদের ইনফরমেশন, আমাদের ভিডিওস কোনো না কোনো ক্লাউড প্ল্যাটফর্মে ব্যাকআপ হয়ে যাচ্ছে, সিঙ্ক হয়ে যাচ্ছে, এবং সেটা আমরা জানতেই পারছি না। আপনি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আপনি যখন গুগল ফটোসের ইউআরএলে কিংবা গুগল ড্রাইভের ইউআরএলে গিয়ে লগ ইন করবেন, আপনি অবাক হবেন, দেখবেন এমন অনেক আগের ছবি যেগুলো আপনার নিজেরই মনে নেই। সো এটা আমাদের সাথে খুব বেশি হয়। আমাদের ইনফরমেশন কোথায় কোথায় সিঙ্ক হচ্ছে, ব্যাকআপ হচ্ছে, সেটা আমরা নিজেরাও জানি না। সো এটা গেলে আমাদের দুটো ফ্যাক্টের কজটাও আমরা বুঝলাম, কারণটা কি, কেন হয় এগুলো। এখন আমরা দেখব প্রিভেনশনটা কি, এগুলো থেকে বাঁচার উপায়টা কি। সো করিমের বেলায় আসি, যে ডেটা ব্রিচিং হচ্ছে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কোনো না কোনো ওয়েবসাইটে পাবলিকলি অ্যাভেলেবেল, এটাতে কীভাবে বাঁচবো? বাঁচার সবচেয়ে বড় উপায়টা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা। সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রতি 2 মাস পর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। পাসওয়ার্ড যখন আপনি চেঞ্জ করবেন, আপনার লিক হওয়া পাসওয়ার্ডটা তখন আর কাজে দিবে না, কারণ আপনি নতুন পাসওয়ার্ড সেট আপ করলেন। সো ফার্স্ট অফ অল নাম্বার 1-এ যেটা, সেটা হচ্ছে রেগুলার আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এরপর আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নাম্বার 2-তে যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করবেন। আমরা যেটা করি সেটা হচ্ছে ABC 1 2 3 এরকম হাবি যাবি, খুব সহজ পাসওয়ার্ড, এবং একই পাসওয়ার্ড সবখানে ইউজ করছি। ফেসবুকে আমরা ইউজ করছি 1 2 3 4, টুইটারে ইউজ করছি 1 2 3 4 5, ইনস্টাগ্রামে ইউজ করছি 1 2 3 4 5 6। সো আমরা একই পাসওয়ার্ড, একই ধরনের পাসওয়ার্ড বারবার ইউজ করছি, আর ইমেল তো আমাদের একটাই থাকে, আমরা একটা ইমেলই সবখানে ইউজ করছি। সো এটা করলে কি হয়, যখন আপনি একই ইমেল আর পাসওয়ার্ডের কম্বিনেশন বারবার ইউজ করবেন, ধরেন আমরা কেউ ফেসবুকের ইমেল পাসওয়ার্ডের কম্বিনেশন জেনে গেল, তখন আমরা পুরো সোশ্যাল লাইফ, পুরো সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সে আপনার ইমেলের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সে আপনার টুইটার অ্যাক্সেস, সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সো কখনোই একই পাসওয়ার্ড সব প্ল্যাটফর্মে ইউজ করা যাবে না। তৃতীয়ত যেটা আমরা খুব বেশি করি, সেটা হচ্ছে যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটকে আমরা আমাদের গুগল কিংবা ফেসবুক অ্যাকাউন্টের পাবলিক আমাদের ইনফরমেশনগুলোর অ্যাক্সেস দিই। এটা আমরা জেনে দিই কিংবা না জেনে দিই। সো আমরা জেনে কখন দিই,
দেখা যায় আমরা ফেসবুকে বিভিন্ন অ্যাপ ইউজ করি, যেমন বিভিন্ন অ্যাপ থাকে যেখানে আমরা অ্যানোনিমাসলি মেসেজ করতে পারি অন্য কাউকে, যেখানে আমার পরিচয়টা দেখা যায় না। কিংবা বিভিন্ন মিম অ্যাপ রয়েছে যেখানে আমরা আমাদের ফটো আপলোড করে একটা মিম তৈরি করে যে আমার বাচ্চা দেখতে এরকম হবে, 2019 সাল আমার জন্য এমন কাটবে, 2020 সাল আমার জন্য এমন কাটবে, হাবি যাবি। সো এই সমস্ত অ্যাপের বিষয়টা হচ্ছে, আপনি হয়তো মনে করতে পারেন এগুলো ফ্রি, আমি ফ্রি ইউজ করছি, মজা করছি। আসলে ফ্রি না। সোশ্যাল মিডিয়াতে কিংবা ইন্টারনেট দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না। সো এরা ব্যবসা কীভাবে করছে আপনি কি জানেন? এরা ব্যবসা করছে, আপনি যখন ওইসব অ্যাপ ইউজ করেন তখন আপনি নিজের ইচ্ছাতেই ওইসব অ্যাপকে আপনার ফেসবুকের ইনফরমেশনগুলো শেয়ার করেন, তাদেরকে সেগুলোর অ্যাক্সেস দেন। আর তারা সেগুলো কী করে? তারা সেগুলো কোনো অ্যাড নেটওয়ার্কের কাছে সেল করে। পরে সেই অ্যাড নেটওয়ার্কগুলো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিংবা আপনার যাবতীয় প্রোফাইল পিক এইসবকে ইউজ করে আপনাকে টার্গেটেড মার্কেটিং করার চেষ্টা করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি আপনার জিমেইল লগ ইন করেন তখন হুট করে আপনার মুখের সামনে হাজারটা প্রমোশনাল মেইল? কেন আপনার কাছে এত প্রমোশনাল মেইল আসছে? আপনার স্প্যামের মধ্যে অসংখ্য স্প্যাম মেইল। কেন এত স্প্যাম মেইল, কেন এত প্রমোশনাল মেইল আপনার কাছে আসছে? কারণ আপনি নিজে বিভিন্ন থার্ড পার্টি এসব সফটওয়্যারকে আপনার ইমেল দিয়ে বসে আছেন এবং তারা সেগুলো কোনো অ্যাড নেটওয়ার্কের কাছে সেল করে নিজেরাই করছে, আর আপনার জীবনটা বিজ্ঞাপনময় করে দিচ্ছে। কখনো আমাদের ফেসবুক অথবা জিমেল দিয়ে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে লগ ইন করবো না। থার্ড পার্টি ওয়েবসাইটকে আমাদের ফেসবুক অথবা জিমেলের অ্যাক্সেস দিব না। সো আমরা যখন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করবো, সো লগ ইন উইথ ফেসবুক কিংবা লগ ইন উইথ জিমেল দিব না। আমরা ওই ওয়েবসাইটের জন্য আলাদা পাসওয়ার্ড ক্রিয়েট করে আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সেটা আমাদের সিকিউরিটির জন্য সবচেয়ে বেস্ট। এরপর আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে, যেটা আমাদের করিমের সাথে হয়েছে, যে যার অপ্রীতিকর ছবিগুলো লিক হয়ে গিয়েছে, তার ব্যক্তিগত ছবিগুলো মানুষ পেয়ে গিয়েছে। সো এটা থেকে কীভাবে বাঁচবেন? এটা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়টা হচ্ছে, আপনি জানুন আপনার ছবি, আপনার ইনফরমেশন কোথায় যাচ্ছে, সেটা জানার দায়িত্বটাও আপনার। আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একটা ছবি তুলছেন তখন আপনার কোন কোন অ্যাপে, কোন কোন সফটওয়্যারে ব্যাকআপ কিংবা সিঙ্ক অপশন অন করা। যেমন আপনি ফটোসে আপনি নিজেই জানেন যে আপনার ফটোসে সিঙ্ক অপশন, ব্যাকআপ অপশন অন করা। সো এটা আপনার বোঝা উচিত যে আপনি যখনই কোনো ছবি তুলবেন সেটা অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে। আপনি কখনও কোনো ক্লাউড প্ল্যাটফর্মের সিঙ্ক কিংবা ব্যাকআপ অপশন অন রাখবেন না, মোটেও রাখবেন না। কারণ আপনার তোলা প্রত্যেকটি স্ক্রিনশট কিংবা আপনার তোলা প্রত্যেকটা আনপ্রিপেয়ার্ড সেলফির ব্যাকআপ হওয়ার তো কোনো প্রয়োজন নেই। সো এটার কোনো প্রয়োজন নেই যে আমার প্রত্যেকটা ছবি ব্যাকআপ হইতে হবে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, কখনও এসব ক্লাউড প্ল্যাটফর্মের সিঙ্ক অপশনটা কিংবা ব্যাকআপ অপশনটা অন রাখবেন না। সেটা গুগল ফটোসের হোক কিংবা গুগল ড্রাইভের হোক। কিন্তু আপনি চান আমরা কিছু মেমোরেবল কোনো স্মৃতি আপনি ধরে রাখবেন, ব্যাকআপ করে রাখবেন। তো সেটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কক্সবাজার বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন। সো আপনি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন, ধরুন মেমোরিজ উইথ ফ্রেন্ড কিংবা আপনার যা ইচ্ছা করে সেরকম নাম দিয়ে। সো ওই ফোল্ডারের মধ্যে আপনার সেই ছবিগুলো রাখবেন, পরে ওই ফোল্ডারটাই সিঙ্ক করবেন। তখন শুধু ওই ফোল্ডারের ছবিগুলোই শুধু সিঙ্ক হবে কিংবা ব্যাকআপ হবে, আপনার সকল ছবি ব্যাকআপ হবে না। সো এটাই অবশ্যই করবেন। আপনার ক্লাউড প্ল্যাটফর্মগুলোতে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যাতে ব্যাকআপ অপশন কিংবা সিঙ্ক অপশন অন না থাকে। যদি অন থাকে অফ করবেন, আর অফ করে স্পেসিফিক যে সমস্ত ফোল্ডারের ছবি আপনি ব্যাকআপ করতে চান শুধু সেগুলাই ব্যাকআপ কিংবা সিঙ্ক করে রাখবেন। সো আশা করি আমি আমার পয়েন্টগুলো বোঝাতে পেরেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের কন্টেন্ট আপনারা যদি আরও চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা স্কিলবির প্রথম ফেস ক্যাম ভিডিও এবং বলতে গেলে আমার লাইফেরও প্রথম ফেস ক্যাম ভিডিও। প্রথমে আসলে আমি অনেক নার্ভাস ছিলাম, অনেক সাহস জোগাড় করলাম এই ভিডিওটা করার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।